আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের দেওয়া 141 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের হ্যাট্রিক উইকেট শিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি যাচ্ছেন আজ। নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পাশাপাশি কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা। সৌদি আরব থেকে প্রথম ফিরতি হজ ফ্লাইটে ভোরে দেশে ফিরলেন 417 জন হাজি। হজ ব্যবস্থাপনায় সন্তুষ্ট হাজিরা। এবং ভূমি ও গৃহহীনদের আশ্রয়ণ প্রকল্পে প্রান্তিক মানুষের জীবনচিত্র বদল। প্রধানমন্ত্রীর দেওয়া ঘর পেয়ে দেখছেন উন্নত জীবনের স্বপ্ন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। শুরুতেই নিউ কেয়ার টি-20 ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আপডেট। টি-20 বিশ্বকাপের সুপার 8-এ বাংলাদেশের দেওয়া 141 রানের টার্গেটে ব্যাট করছে অস্ট্রেলিয়া। এর আগে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া। 8 উইকেট হারিয়ে 140 রান করে টাইগাররা। টি-20 বিশ্বকাপে সুপার 8-এ সাবেক চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে বাংলাদেশ। ম্যাচটি কভার করতে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগায় আছেন সাইদুর রহমান শামীম। সরাসরি যাচ্ছে তার কাছে। শামীম, ব্যাটিং সহায়ক উইকেটে এই টার্গেটে কি ম্যাচ জেতা সম্ভব? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? সত্যি কথা বলতে কি, আজকে অস্ট্রেলিয়ার সাথে যেভাবে বাংলাদেশ শুরু করেছে সেটা হতাশ হওয়া ছাড়ার কোনো কারণ নাই। বাংলাদেশের ব্যাটিংয়ের গতকাল কোচ হাতুরা সিং বলেছিলেন যে তারা যেহেতু তাদের প্রাথমিক লক্ষ্য অর্জন করেছেন তাই আজকে তারা চাপমুক্ত হয়ে স্বাধীনভাবে খেলবেন। কিন্তু বাংলাদেশের ব্যাটিংয়ের সেই ইতিবাচক কোনো মানসিকতা দেখা যায়নি। বরঞ্চ অস্ট্রেলিয়ার সাথে অস্ট্রেলিয়ার বোলিংয়ের বিরুদ্ধে আমাদের বাংলাদেশের ব্যাটিংয়ে যে আকাশ পাতাল প্রভেদ সেটা স্পষ্ট হয়েছে। শুরুতেই প্রথম ওভারই উইকেট হারিয়েছেন তানজিদ তামিমের, তারপর চেষ্টা করেছিলেন শান্ত, শেষ দিকে তৌহিদ হৃদয় কিছু চেষ্টা করেছেন, কিন্তু আর কারো কাছ থেকে সেই ইতিবাচক ব্যাটিং পাওয়া যায়নি। ফলে 140-এর মতো মাঝারি গোছের স্কোর নিয়ে বাংলাদেশকে সন্তুষ্ট থাকতে হয়েছে। এ পর্যন্ত বাংলাদেশের যা ব্যাটিং দেখা গেছে পুরো টুর্নামেন্ট জুড়ে একমাত্র তৌহিদ হৃদয় ছাড়া আর কারো ব্যাটসম্যানদের মধ্যে ইতিবাচক মানসিকতা বা টি-20-র জন্য যেটা প্রয়োজন, আগ্রাসী ব্যাটিং বা আগ্রাসী মানসিকতা, সেটা দেখা যায়নি। এটাই হলো দুর্ভাগ্যের। আজকে যেমন শুরুর দিকে বিপর্যয়টা শান্ত এবং লিটন কাটিয়ে উঠেছিলেন, কিন্তু ওই রানের গতিও টি-20-র ফরম্যাটে যেটা প্রয়োজন টিকে থাকা এবং রানের গতিটা বাড়ানো, তারা কিন্তু রানের গতিটা বাড়াতে পারেননি। শান্ত একটা সময় খুব ভালো খেলেছিলেন, একটা দিক ধরে রেখেছিলেন। মোদির আমন্ত্রণে দুদিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিজেপি নেতৃত্বে জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। দুপুরে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। দিল্লিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের জাতির পিতা মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদীর মধ্যে একান্ত ও প্রতিনিধি পর্যায়ে বৈঠক হবে। সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও দেখা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশে পৌঁছেছে ফিরতি হজের প্রথম ফ্লাইট। ভোর 5:30টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হাজিদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। বিস্তারিত আল মুকসিদের রিপোর্টে। হজের প্রথম ফিরতি ফ্লাইটে 417 জন হাজি ভোরে দেশে পৌঁছেছে। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট হাজিদের নিয়ে ভোর 5:30টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে হাজিদের অভ্যর্থনা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ। কোনো সমস্যা হয়নি, যথাসময়ে সব কাজ শেষ করতে পেরেছি। আল্লাহকে অশেষ রহমত এবং প্রশাসনকে
এবং পুলিশ প্রশাসন ওই দেশ এই দেশ সবাই আমাদের সহযোগিতা করছে। সুন্দর মতে ছিলাম সরকারিভাবে যে, এবং সুন্দর মতে যাওয়া আসা খাওয়া দাওয়াতে আর ইনশাল্লাহ সন্তুষ্ট। ইনশাল্লাহ সুন্দর, বাংলাদেশ বিমান অনেক সুন্দর সার্ভিস দিচ্ছে, খুবই ভালো লেগেছে, সব সিস্টেম মতন। এবার ব্যাগটাক সিট নিতালি ভালো না, খুবই ভালো, চমৎকার, খুব ভালো ছিল, কোথাও কোনো ত্রুটি বিচ্যুতি হয়নি, খুবই সুন্দর স্বাচ্ছন্দ্যে আমরা হজ করতে পেরেছি। সবার জন্য দোয়া করছি, জীবন বড় আমল করছি, আমলটা দিন আল্লাহ ঠিক রাখে, জীবনের স্বাধীন আল্লাহ নাই, এই দোয়া করছি। হজ শেষে নির্বিঘ্নে দেশে ফিরেছেন হাজিরা। হজ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্ট তারা। সিভিল এভিয়েশন মন্ত্রণালয় এবং বিমান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এখানে এবং অন্য স্টেকহোল্ডার মিলে আমরা তাদেরকে এখানে রিসিভের যে ব্যবস্থা করেছি তারা অভিভূত। আমরাও ধন্যবাদ মনে করছি যে আমাদের সম্মানিত জাতির হাজিরা ফিরে আসছেন সুন্দরভাবে। প্রায় 10 মিনিটের মধ্যে লাগেজ নিয়ে এবং পানি নিয়ে আমাদের সম্মানিত হাজিরা বের হয়ে গেছেন এবং এটা আজকে শুরু। তো এইভাবেই আমরা আমাদের সর্বাত্মক প্রস্তুতি রাখবো এবং সম্মানিত হাজিদের যাতে সুযোগ সুবিধা, তাদের যে কমফোর্ট যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশের 85,225 জন হাজি পর্যায়ক্রমে 22শে জুলাইয়ের মধ্যে দেশে ফিরবেন। আল মুকসিদ, চ্যানেল আই, ঢাকা। ভূমি ও গৃহহীনদের জন্য আশ্রয়ণ প্রকল্প যে জীবনচিত্র বদলে দিয়েছে তার অনেক উদাহরণ মিলে কক্সবাজারের উখিয়ায়। এই প্রকল্প মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে জীবন সংগ্রামের গল্প তৈরি করেছে, সৃষ্টি করেছে বেঁচে থাকার অবলম্বন। প্রধানমন্ত্রীর দেয়া আশ্রয়ণের ঘর পেয়ে তারা এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন। কক্সবাজার উখিয়া থেকে ফিরে রিপোর্ট করছেন নীলাদ্রি শেখর। এই এক একটা গলিতে লুকিয়ে আছে জীবন সংগ্রামের নানান গল্প। সুখী বড়ুয়ার বিবাহিত জীবনে সুখ ধরা দেয়নি কখনো। স্বামী ছেড়ে চলে যাওয়ার পর হাতে ছিল 10 টাকা। কোন পথ বেছে নেবেন সে প্রশ্নের মুখোমুখি হয়ে নেমেছিলেন জীবনযুদ্ধে। আর সেই যুদ্ধে সঙ্গী হিসেবে পেয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্প। এই 10 টাকার নোট ছিল আমার 20 খাওয়ানোর টাকা, লাইফ শেষ কারণ টাকা। কিন্তু আমার 2টা বাচ্চা ছিল বলে আমি মরতে পারিনি। এই 10 টাকা নিয়ে আমি 10 টাকার কর্মী শাক কিনে একটা জায়গায়, ছোট্ট একটা জায়গায় রোপণ করছি। সেখান থেকে আরেকটা জায়গায় বছরের জন্য বীজ নিয়ে নিছি, আলু নিয়ে নিছি। এগুলো যদি এখানে কেউ কিনতে চায়, অনেকেই কিনে। 1 কেজি 70 টাকা 80 টাকা করে আলু বিক্রি করি। ধার দেনা দিয়ে চলত রত্না দত্তের দিন। আশ্রয়ণে এসে দেনা তো চুকিয়েছেনই, সংসারও সচল। শুরুটা করেছিলেন একটি ছাগল পালন দিয়ে, তা এখন পৌঁছেছে 10-এ। একটা ছাগল নিয়ে আমি এখানে আসছি, একটা ছাগল থেকে 2টা হয়েছে, 2টার থেকে আবার 7টা হয়েছে। 5,000 টাকা দিয়ে শুরু করছি, এখন বর্তমানে 50-60 টাকা পুঁজি হয়েছে। সানোয়ারা বেগম স্বামীর মৃত্যুর পর 4 সন্তান নিয়ে আশ্রয়ণে আশ্রয় নিয়েছিলেন। কাপড় সেলাই করে এখন স্বাবলম্বী। এই সেলাই মেশিনের কাজ শিখছি আমি উপজেলা থেকে প্রশিক্ষণ পাইছি। এই যে মানুষের এই কাপড় সুবর সেলাইয়া আমি মাসে 12,000 টাকা ইনকাম করি। জীবনের এমন অনেক গল্প আছে, গল্পের পেছনের গল্প আছে, যা পূর্ণতা পেয়েছে প্রধানমন্ত্রীর আশ্রয়ণের ঘর পেয়ে। আশ্রয়ণ প্রকল্প শুধুমাত্র কিন্তু যে তাদের যে মাথার উপরে ছাদ কিংবা একটি ঘর সেটি নয়, তাদের এটি আত্মনির্ভরশীলতার প্রতীক, তাদের একটি সম্মানের প্রতীক, আত্মমর্যাদার প্রতীক এবং আত্মকর্মসংস্থানের প্রতীক। আমরা হাঁস, মুরগি, ছাগল পালনের ব্যবস্থা করেছি, সবজি চাষে তাদেরকে প্রশিক্ষণ দিয়েছি। কক্সবাজারের উখিয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর এমন অনেকেরই জীবনচিত্র বদলে দিয়েছে। শিক্ষার আলো পৌঁছেছে ঘরে ঘরে, আরও বিস্তৃত হচ্ছে তাদের স্বপ্নের জাল। আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরে জড়িয়ে আছে জীবন সংগ্রামের গল্প। এই সংগ্রামী মানুষগুলোকে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনা গড়তে চান সুখী সমৃদ্ধ বাংলাদেশ। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, কক্সবাজার। সংবাদে এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতি এবং বিরতির পর যা থাকছে। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ।
এবারই প্রথম টাঙ্গাইলে বাড়ি 2 হলুদ জাতের তরমুজের আবাদ হয়েছে। প্রথম বছরই ভালো ফলন পেয়েছেন কৃষক। লাল তরমুজের চেয়ে মিষ্টি বেশি হওয়ায় এই তরমুজ নিয়ে মানুষের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। আর খরচ বাদ দিয়ে দ্বিগুণের বেশি লাভ করার আশা করছেন কৃষক। টাঙ্গাইলের দেলদুয়ার থেকে মুসলিম উদ্দিন আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকি আক্তার রিপোর্ট। টাঙ্গাইলের দেলদুয়ারের প্রান্তিক কৃষক আব্দুল করিম হলুদ তরমুজকে ঘিরে নতুন আশার আলো দেখছেন। প্রথমবারের মতো টাঙ্গাইলে বাড়ি 1 ও বাড়ি 2 জাতের এই তরমুজ আবাদ করছেন কৃষক। 20% মধ্যে তরমুজ মনে হয়েছে, তাতে মোটামুটি বোঝা যাইতেছে আমাদের 1010 টাকা খরচ হয়েছে। ম্যাক্সিমাম 200 ফুল বিক্রি করে যাব। 200 ফুল বিক্রি করলে আপনার মনে হয় 25-30 হাজার টাকার মতো আমাদের আসতে পারে। উপকূলীয় এলাকায় তরমুজের আবাদ ভালো হলেও দেশের মধ্যাঞ্চলে কতটা ভালো হবে এ নিয়ে সংশয় ছিল। অবশেষে হলুদ এই তরমুজে সুফল এসেছে। অনেক কৃষক এখন এ জাতের তরমুজ আবাদের পরিকল্পনা করছেন। আমার মনে ইচ্ছা যে আমি আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচে রাখে আমি এই তরমুজটা আবাদ করুম। এই তরমুজটা আবাদ করলে অন্য ফসলের চেয়ে বেশি লাভবান হবে। এই তরমুজ বাগানে তরমুজ দেখে অনেক দেখি যে ফসল ভালো হয়েছে। সামনেবার যদি বীজ পাই আমরা চারা লাগাবো। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নতুন জাতের এই তরমুজ আবাদে কৃষকদের তথ্য ও প্রযুক্তি দিয়ে সহায়তা করছে। এই অঞ্চলে এই জাত দুটি খুবই ভালো পারফরমেন্স করেছে এবং এটা বীজ আমাদের ওপি ভ্যারাইটি হওয়াতে বিদেশ থেকে আমাদের আমদানি যে বীজের আমদানি নির্ভরটা সেটা লাঘব হবে এবং আমরা নিজেরাই যেহেতু বীজ উৎপাদন করতে পারি, হাইব্রিড হোক বা ইনব্রিড হোক, আর ইনব্রিড হওয়াতে এটা আমরা নিজেরাই কৃষক নিজেরাই তাদের আইসোলেশন মেনটেন করে জাত দুটির বীজ উৎপাদন করতে পারবে। ভিটামিনে ভরা এ জাতের তরমুজ আবাদ করা সম্ভব হলে পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকও লাভবান হবেন। জাকি আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কক্সবাজারের পেকুয়ায় বনদস্যুদের কাছ থেকে জব্দ করা বালু আবার বনেই ফিরিয়ে দেওয়া হচ্ছে। আদালতের নির্দেশে জব্দকৃত বালু হারবাং মৌজার সংরক্ষিত বনে মিশিয়ে দেওয়ার কাজ শুরু করেছে বন বিভাগ। এই ঘটনা পরিবেশ প্রকৃতির রক্ষায় দৃষ্টান্ত বলে মনে করছেন পরিবেশবিদরা। নুরুল আলমের ভিডিও চিত্রে সরর আজম মানিকের রিপোর্ট। 4 বছর আগে পেকুয়া উপজেলার মোকালীর হারবাং মৌজার সংরক্ষিত বন থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে স্তূপ করে রাখে দস্যুরা। পরে বালু জব্দ করে মামলা করে বন বিভাগ। এরপরও বালু সরাতে বনদস্যুরা অপতৎপরতা চালালে আদালতের শরণাপন্ন হয় বন বিভাগ। সবশেষ বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে জব্দ করা বালু বনে ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন আদালত। এতে আদালত আমাদের আবেদনের সন্তুষ্টি হয়ে আবেদনটা মঞ্জুর করত, বালুগুলো পুনরায় আমাদের প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার সিদ্ধান্ত দেন। আগামী 20 দিনের মধ্যে এসব বালু বনে মিশিয়ে দিয়ে তার উপর গাছের চারা রোপণ করা হবে। বর্ষার সময় দেখা যায় যে পানি এখানে জমে থাকার একটা প্রবণতা দেখা গেছে, সেহেতু আমরা এই এলাকাতে নিচু এলাকাতে আমরা যদি অর্জুন, কদম, জারুল যেসব প্রজাতি আপনার ওয়াটার লগিং পানি যেখানে থাকে এই পরিবেশ যেসব প্রজাতি আপনার সহ্য করতে পারে, আমরা এই ধরনের প্রজাতির মাধ্যমে আমরা এখানে মূলত আপনার যে বনায়নের কাজটা করব। এই ঘটনা একদিকে যেমন বনদস্যুদের কাছে কঠোর বার্তা দেবে, অন্যদিকে প্রকৃতি ও পরিবেশের উন্নয়নে অনন্য ভূমিকা রাখবে। বন বিভাগ যেভাবে দস্যুদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া লড়ে দ্বিতীয়বারের মতো এই বালিগুলো প্রকৃতির সঙ্গে মিশিয়ে দিচ্ছে, এটি নিঃসন্দেহে আমরা স্থানীয় পরিবেশবাদী হিসেবে তাদেরকে স্বাগত জানাই। প্রাণ ও প্রকৃতি রক্ষায় পাহাড় আর বনকেকুদের বিরুদ্ধে বন বিভাগের তৎপরতা অব্যাহত রাখার আহ্বান পরিবেশবাদীদের। আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছে পরিবেশবিদরা। তারা বলছেন বাংলাদেশের পরিবেশ প্রকৃতি রক্ষায় আদালতের এই রায় একটি দৃষ্টান্ত স্থাপন করল। কক্সবাজারের পেকুয়ার টৈটংয়ের সংরক্ষিত বনাঞ্চল থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই। এবারে খেলার খবর।